যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে আক্রমণ, সেই আক্রমণের মধ্যে দিয়ে সারা বিশ্বে তেল সংকট একটা নতুন একটা পর্যায়ে প্রবেশ করেছে। এরকম একটা পরিস্থিতি 1973 সালে হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মতো একটা বিশাল ঘটনার পরে মাত্র 1 বছরের মাথায় আমরা আরব ইসরায়েলের যুদ্ধের কারণ থেকে সরকার সেটাকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারে না, এবং সেটা করতে না পারার কারণে সেটা থেকে দুর্ভিক্ষ থেকে জরুরি অবস্থা, এবং বাংলাদেশের ইতিহাসই এমন দিকে গেল যেদিকে যাওয়াটা প্রত্যাশিত ছিল না। সেই রকম এই সরকারও, নির্বাচিত সরকার আসার 1 মাসের মাথায় এরকম একটা ঘটনা ঘটছে এবং একটা বড় ধরনের সংকটের মধ্যে আমরা পড়ছি। কিন্তু এটা শুধুমাত্র এই সময়ের সংকট না, এটার মধ্যে ধরেন এখনকার যে সংকট আছে সেখানে একটা চাহিদার বিষয়, যোগানের বিষয়, দুই দিকেই অ্যাড্রেস করার দরকার আছে। যে চাহিদাটা কীভাবে, অপ্রয়োজনীয় চাহিদা সেটাকে কিভাবে কমানো যায়, ভিআইপি কালচার থেকে বাংলাদেশকে কিভাবে বের করা যায়। কারণ ভিআইপি জনগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। তাদের ওভার কনজামশন, অতিভোগ, এটা সব দিকে অতিভোগ, সেটা থেকে একেবারে তেল পর্যন্ত, তেলের ব্যবহার পর্যন্ত, এগুলি থেকে বের করা, এটা যেমন একটা দরকার। আবার যোগানের জায়গাটা কিভাবে আরও নিশ্চিত করা যায়, অন্যান্য দেশের সাথে কিভাবে করা যায়, সেগুলো একটা দরকার। এগুলো হচ্ছে ইমিডিয়েট প্রবলেম। কিন্তু জ্বালানি খাতের নিরাপদ জায়গায় যদি আমাদের যেতে হয়, তাহলে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে কেন এই সমস্যাগুলো তৈরি হয়েছে, আগে কিভাবে তৈরি হলো, এবং বিভিন্ন সরকারের যে পিছনে দায় দায়িত্ব সেটাও শনাক্ত করার দরকার। আমরা 1980 দশকে করেছিল। আপনারা জানেন যে বিশ্বব্যাংক আমাদের এখানে বিভিন্ন রকম স্টাডি করে এবং বিভিন্ন রকম পরামর্শ দেয়। বিশ্বব্যাংক স্টাডি করে সেই সময় বাংলাদেশকে বলেছিল যে বাংলাদেশের যে গ্যাস সম্পদ আছে, এত গ্যাস বাংলাদেশের দরকার নেই। গ্যাস সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে গ্যাস রপ্তানি করা। এটা 82-83 সালের কথা, এবং সেইটা বাস্তবায়ন করার প্রক্রিয়াটা শুরু হলো 80 দশকে এরশাদ আমলে। তারপরে দেখা গেল পরের সরকার যারা আসছে একের পর এক বিদেশি কোম্পানির সাথে চুক্তি হতে থাকলো, কারণ বিশ্বব্যাংক বলেছে যে গ্যাস সম্পদের সর্বোচ্চ ব্যবহারের 2টা পথ, একটা হলো বিদেশি কোম্পানিকে নিয়ে আসা, আর একটা হলো বিদেশে রপ্তানি করা। এবং সেই রপ্তানির বিরুদ্ধে কিন্তু জনগণকে দাঁড়াইতে হলো, আন্দোলন করতে হলো। আজকে চিন্তা করেন যদি গ্যাস রপ্তানি সেই সময় তারা সফল হইতো, বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী, এডিবির পরামর্শ অনুযায়ী, ইউএসএইডের পরামর্শ অনুযায়ী, মার্কিন দূতাবাসের পরামর্শ অনুযায়ী, সবাই কিন্তু গ্যাস রপ্তানির পক্ষে বলেছিল। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে এসে হাজির হয়েছিলেন কয়েক ঘন্টার জন্য এই গ্যাস রপ্তানি যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য। সেই সময় যদি গ্যাস রপ্তানির প্রকল্প তারা সফল করতে পারত, জনপ্রতিরোধে সেটা যদি বাতিল না হতো, তাহলে আজকে চিন্তা করেন সংকটটা কোন জায়গায় যেত। গ্যাসও থাকতো না, শিল্প কারখানা থাকতো না, এবং গ্যাস নিয়ে যতটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন, সেই বিদ্যুৎ আমরা পেতাম না। তখন এই তেল আমদানিটা আরও বেশ কয়েক গুণ বেশি থাকতো। তখন আমাদের সংকটটা কোথায় যেত? তার মানে যে সংকটটা তৈরি হচ্ছে সেই সংকটটা তো আকাশ থেকে পড়ে নাই, সেটা একটা নীতির কারণে হয়েছে। গ্যাস রপ্তানির প্রতিরোধের কারণে সেটা থেকে আমরা কিছুটা রক্ষা পেয়েছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই আমদানিমুখী, বিদেশি ঋণ নির্ভর, বিদেশি কোম্পানিমুখী এই হচ্ছে, এবং সেটার পেছনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, তাদের উপরে নির্ভরশীলতা থাকলে এখান থেকে বেরোনো যাবে না। তার মধ্যে একটা হচ্ছে বিশ্বব্যাংক, একটা হচ্ছে IMF, একটা হচ্ছে ADB, আর একটা হচ্ছে জাইকা। আপনারা জানেন যে এই যে বিদ্যুতের আমরা যে আমদানিমুখী কাঠামোর মধ্যে পড়েছি, এটা আকাশ থেকে পড়ে না, এটা একটা মহাপরিকল্পনার অধীনে হয়েছে। এটা হঠাৎ করে কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এটা করে না। এটা একটা মহাপরিকল্পনা করে গুছিয়ে করা হয়েছে, এবং সেই মহাপরিকল্পনাটা কে করেছে? এটা জাইকা করেছে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করেনি। বাংলাদেশের সরকার এমনই মেরুদণ্ডহীন এবং মানে জাতীয় দায়িত্ববোধহীন যে তারা একটা জ্বালানি নীতি প্রণয়নের জন্য বাংলাদেশের মানুষজনের উপরে ভরসা করে না। কারণ তাদের দরকার বিদেশি কোম্পানিকে খুশি করা, বিদেশি পুঁজি, বহুজাতিক পুঁজিকে খুশি করা। জাইকা পরিকল্পনা করেছে 2010 সালে, এবং 2010 সালেই দায় মুক্তি আইন হয়েছে, জাইকার মহাপরিকল্পনা হয়েছে। তার মানে দায় মুক্তি আইন করে ওই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ডেন্টাল, কুইক রেন্টাল থেকে শুরু করে কয়লা নির্ভর, তারপরে LNG নির্ভর, মানে আমদানি নির্ভর সমস্ত বিদেশি কোম্পানি নির্ভর এই প্রকল্পগুলো আস্তে আস্তে 2010 থেকে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। 2010 সালে যখন দায় মুক্তি আইন করা হলো, আমরা তখন জাতীয় কমিটি থেকে এটার বিরুদ্ধে বললাম যে এইটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে।
সরকার বললো যে আমাদের তো এখন বিদ্যুৎ লোডশেডিং, আমাদের তো বিদ্যুৎ উৎপাদন করতে হবে, আমাদের কোনো উপায় নেই। আমরা তখন জাতীয় কমিটি থেকে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প বা তেল নির্ভর বিদ্যুৎ প্রকল্প না করেও কিভাবে সমাধান করা যায়, গ্যাস সম্পদের কতটুকু ব্যবহার করা যায়, চলতি ক্ষেত্রে আশু ক্ষেত্রে কী কী করণীয়, সমস্ত ডিটেল আমরা তার যে বিকল্প পরিকল্পনা সেটা সরকারের কাছে দিয়েছিলাম 2010 সালে। সরকার তো শোনে নাই, কারণ এখানে তো দেশি কোম্পানি বিদেশি কোম্পানি এবং জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যদি আপনারা তাকান, আপনাদের কারোর যদি ধারণা না থাকে তাহলে এটা সুনির্দিষ্ট তথ্য হিসেবে আমি বলি যে জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয় বাংলাদেশে বহুদিন থেকে এটা বাংলাদেশের নিয়ন্ত্রণে নাই। এটা বহুজাতিক কোম্পানি এবং বহুজাতিক সংস্থা, তাদের লবিস্ট এবং তাদের ইকোনমিক হিটম্যান যাদের বলে, তারা নিয়ন্ত্রণ করে। চুক্তি যেগুলো হয় সেই চুক্তিগুলি তারা ড্রাফট করে। চুক্তিগুলি এরকম না যে টেবিলের এই পাশে এবং ওই পাশে দুই পাশে চুক্তি হয় না, দুই পাশে একই পক্ষের লোক, ওই কোম্পানির লোক, দেশি বড় কোম্পানি কিংবা বিদেশি কোম্পানি, তাদের লোকজনের মধ্যে দিয়ে চুক্তি হয়। তার ফলে একের পর এক বাংলাদেশে বিপুল পরিমাণ সম্পদে ব্যয় হয়েছে, কিন্তু বাংলাদেশ ক্রমাগত একটা নির্ভরশীলতার মধ্যে আটকে গেছে। তার মধ্যে দিয়ে আমাদের জন্য ভয়াবহ বিপজ্জনক রামপাল, রূপপুর এই সমস্ত প্রকল্প হয়েছে। বাংলাদেশের জন্য ভয়াবহ বিপজ্জনক এই যে তেল গ্যাস চুক্তি যেগুলোকে বলে, বা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বিদেশি কোম্পানির সাথে, সেগুলো একের পর এক হচ্ছে। এবং সেগুলোর মধ্যে রপ্তানির বিধান আছে। মানে একটা বিদেশি কোম্পানি যখন আপনার এখানে গ্যাস অনুসন্ধান উত্তোলন করবে, তখন তো তার মুনাফার জন্য এটা করতে হবে। মুনাফার জন্য যদি তাকে করতে হয় তাহলে তার যথেষ্ট বিপুল পরিমাণ উত্তোলন করতে হবে। বিপুল পরিমাণ উত্তোলন করলে সেটা তো আমাদের কনজামশন, আমাদের চাহিদার সাথে সেটা সঙ্গতিপূর্ণ না, বেশি হবে, তখন রপ্তানির কথাটা আসবে। এবং সেইভাবেই চুক্তিগুলি সাজানো। এবং গত সরকারের সময়, হাসিনা সরকারের একেবারে শেষ দিকে এসে এই যে সমুদ্রে আমাদের অনেকগুলো ব্লক আছে, তেলের ব্লক আছে, তেল গ্যাসের ব্লক আছে, সেই ব্লকগুলো যাতে মার্কিন কোম্পানিকে দেওয়া হয় সেই জন্য পিটার হাস, আপনারা চিনবেন, পিটার হাস বলে একজন মার্কিন রাষ্ট্রদূত, এবং রাষ্ট্রদূতরা কিন্তু শুধু রাষ্ট্রদূত না, রাষ্ট্রদূতরা আসলে কর্পোরেট লবিস্ট হিসেবে কাজ করে। এবং পিটার হাসের সেই চেহারাটা প্রকাশিত হলো তিনি যখন রাষ্ট্রদূত থেকে অবসর গ্রহণ করলেন, তখন দেখা গেল যে মার্কিন একটা কোম্পানি তিনি লবিস্ট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করছেন এবং বলছেন যে যতগুলো ব্লক আছে সবগুলো ব্লক যাতে মার্কিন কোম্পানিকে দেওয়া হয়। এবং সেইটা দেওয়ার জন্য প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট এমনভাবে সাজানো হলো যাতে তাদের আরও বেশি লাভ হয়, আগের চাইতেও বেশি লাভ হয়। তার মানে বেশি লাভ মানে কি, বেশি দামে আমাদের আরও বেশি দামে তাদের কাছ থেকে কিনতে হবে, রপ্তানির বিধান রাখতে হবে, এবং তাদের যে লাভের শেয়ার সেই লাভের শেয়ারটা বেশি রাখতে হবে। এইভাবে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের ডকুমেন্টটা তৈরি হলো। সেটা শেষ পর্যন্ত স্বাক্ষর হওয়ার আগেই গত সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার এসে সবাই তো ধারণা করলো যে অন্তর্বর্তী সরকার তো কিছু কাজ করবে, কিছু গণতান্ত্রিক সংস্কার করবে। অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেলো এই লবিস্টদের আরও বেশি তৎপরতা দেখা গেল। এখানে ফরিদ আক্তার উপস্থিত আছেন, নিশ্চয়ই তার নিজেরই অভিজ্ঞতা আছে। এই লবিস্টদের তৎপরতা এবং কয়েকজন উপদেষ্টা এবং বিশেষ সহকারী ছিলেন, যারা নামে উপদেষ্টা বিশেষ সহকারী কিন্তু কাজে তারা হচ্ছে কর্পোরেট লবিস্ট ছিল, কর্পোরেট লবিস্ট হিসেবে তাদের ভূমিকা ছিল। এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করায়, বাণিজ্য চুক্তি, ভয়ঙ্কর বাণিজ্য চুক্তি এবং এই তেল গ্যাস চুক্তি, এই সমস্ত বিষয়গুলো তাদের দেখা গেল যে আরও বেশি তৎপরতা। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এখন আসছি। এখন এই সরকারের তো